এপিসোডের শুরুতে মূলত আমরা হাজিমে এবং কিটা নামে একটা ছেলেকে দেখতে পাই, যারা মূলত ওই পাহাড়ের ওই সিঁড়ির দিকে বসেছিল। তো এই ছেলেটা মানে কিটা বলে যে আমার মনে হয় আমি এবারের স্কুল পারফরমেন্সে অ্যাক্টিং ঠিক মতো করতে পারবো না। জানি না, মনে হচ্ছে যদি হঠাৎ করে একটা বজ্রপাত আমাদের রিহার্সেল প্লাস আমাদের পারফরমেন্স রুমের মধ্যে পড়ে। আর এটা বলার পর কিছুক্ষণ পর আমরা দেখি আকাশটা পুরো কালো মেঘে ঢেকে যায় এবং হঠাৎ করে অনেক বজ্রপাত শুরু হয়। হঠাৎ করে ওরা দুজন চমকে যায়, কেননা সামনে দেখে যে ওদের রিহার্সেল রুমেই মূলত ওই বজ্রপাতটা পড়েছে। তখন মূলত ওই রুমের মধ্যে সমস্ত স্টুডেন্ট আসে এবং দেখে যে আসলেই সব জায়গায় অবস্থা খারাপ হয়ে গেছে, লাইটেনিং এর কারণে নষ্ট হয়ে গেছে। তখন লিও বলে যে এটা কিভাবে হয়, আমি এত কষ্ট করে আমার এই স্যুটটা তৈরি করেছি, এখন যদি এরকম হয় তাহলে কিভাবে হবে, আমার এত করা কষ্ট সব নষ্ট হয়ে যাবে। তখন কিটা খুব দুঃখ পায়, কারণ মনে হয় যে ওর কারণে এসব হয়েছে। কিন্তু হাজিমে বলে এটা তোমার দোষ নেই, এটা কোনো একটা কোইন্সিডেন্স হতে পারে। বজ্রপাতের কারণে ওদের সেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরনো স্কুলের ওই সেটে একটা রুম আছে, ওখানে ওদের মূলত শিফট হতে হয় এবং ওখানেই মূলত পারফরমেন্সটা হবে। তো যাই হোক, এরপর মূলত কিটা আর হাজিমে আবারও মূলত ওরা সেই সিঁড়িতে বসে। এটা বলে আমি শুনেছিলাম ওই পুরনো স্কুলে নাকি ভূত থাকে, ওখানে আমাদের করা একদম উচিত হবে না। যাই হোক, কি হবে যদি আমি খুব একটা গুরুতর অসুস্থ হয়ে পড়ি, তখন তো আরো বেশি সমস্যা হতে পারে। তো একটু পর মতো রিহার্সেল শুরু হয় আর স্ক্রিপ্টে ছিল যে আমার আঙুল থেকে এখন রক্ত ঝরে পড়বে। কিটা মূলত এরকম রিহার্সেল করতে থাকে এবং টিচার বলে যে আসলে কিটা তুমি কিন্তু আসলে খুব ভালো করছো, তোমার অ্যাক্টিং আসলে খুব অসাধারণ হচ্ছে। কিন্তু একটু পরে যে বাস্কেটবলের যে ঝুড়ি থাকে না, ওটা মূলত কিটার উপরে পড়ে। আসলে একটা কথা, এটা কিন্তু এই ঘরটা আসলে কিন্তু আগে একটা প্লে গ্রাউন্ড ছিল বাস্কেটবলের, জন্য কিটাকে হসপিটালে নেওয়া হয়। এরপর ওরা চারজন মতো আসে সেই সিঁড়ির সামনে। হাজিমে বলে যে এটাই সেই জায়গা। কিটা দুবার মূলত বলেছিল যা যা তা মিলে গেছে একদম অক্ষরে অক্ষরে। আমার মনে হয় এটা কোনো কোইন্সিডেন্স না, এটা হলো একটা কার্সড। মোমোকো বলে যে প্রমাণ করার জন্য আমাদেরকে একটা ইচ্ছা চাইতে হবে এটার সামনে, যদি পূরণ হয় তাহলে বুঝতে হবে আসলে কিছু একটা গন্ডগোল আছে। হাজিমে বলে ম্যাথ এক্সামে যেন আমার ভালো নাম্বার আসে। তারপর মোমোকো বলে যে আমার যেন 3 কেজি ওজন কমে যায়। সাতসুকি বলে আজকে রাতে যেন আমি টাকা পাই। আর লিও বলে আমি যেন সেই লিড রোলটা ভালো করে করতে পারি। সবাই অবাক হয়ে যায় এবং লিও বলে যে হ্যাঁ, আমি তো এখন ওই লিড রোল করব, কারণ এখানে একমাত্রই আমি প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই স্কুলের মধ্যে, আমি ছাড়া এটা কেউ ভালো করে করতে পারবে না। কিন্তু ওরা বলে যে যা যা ঘটনা ঘটছে এগুলো তো কোনো কিছু স্বাভাবিক নয়। কিন্তু লিও ওদের কথা কিছু মানে না এবং তখন হাজিমে বলে যে মূলত লিড রোল করে তাকে মূলত খুব অ্যাট্রাকটিভ থাকতে হয়, যাতে মেয়েরা তার প্রতি একদম ফিদা হয়ে যায়। কিন্তু আমাদের লিও তো সেরকম কিছুই নেই অনেকটা। লিও বলে তুমি খুব জেলাস হচ্ছ তাই না। যাক, এরপর মূলত ওরা তিনজনই মূলত আসে সেই সিঁড়ির সামনে। ওরা বলে যে খুবই অদ্ভুত ব্যাপার, আমরা কোনো উইশ চাইলাম তখন কোনো পূরণ হলো না, অথচ লিও যেই উইশটা চাইলো সেটা খুবই পূরণ হয়ে গেল। মানে ও মূলত এখন লিড রোলে কাজ করবে। তখন আমানুজাকু হি হি করে হাসতে থাকে। তখন ওরা বলে কোথায় তুমি আমানুজাকু। আমানুজাকু বলে আচ্ছা একটা কথা একটা বলো তো আমাকে, তাহলে তো খুব মজাই এসে যাবে। ধরো এই রিহার্সেল বা পারফরমেন্স করার সময় এমন কিছু বললো যেটা সত্যি হয়ে গেল, তখন দেখে একদম মজাই চলে আসবে। তার সাথে এটা ভাবো যদি দেখে দর্শকেরা যখন দেখবে তখন তাদেরও খুব মজা হবে। সাতসুকি খুব লেগে যায়। তখন আমানুজাকু বলে যতই আমার উপর রাগারাগি করো না কেন, কোনো কিছুই পরিবর্তন হবে না। তখন মোমোকো উত্তর দেয় এবং বলে যে এখন আমরা লিওর বাসায় যাব এবং দেখবো যে এখানে মূলত একটা খাবারের জিনিসের কথা বলা হয়েছে, ওটা আর কি ওরা চেক করবে, দেখবে যে ওটাই হয়েছে নাকি। তো এরপর মতো ওরা লিওর অ্যাপার্টমেন্টে যায়। তখন লিওর বাবা মা বলে যে হ্যাঁ তোমরা একদম সঠিক সময় চলে এসেছো বাচ্চারা। মোমোকো যেই ডিশের নাম বলে সেই ডিশটা ওরা বলে যে ওরা এখন বানাচ্ছে ওটা। তখন হাজিমে বলে যে লিও তোমার এই রোলটা করা কিন্তু ঠিক হবে না। কিন্তু লিও ওদের কোনো কথা শোনে না এবং ওদের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। তো সিন শিফট হয় এবং আমরা মূলত দেখতে পাই সে রিহার্সেলের সময় এখানে রশি দিয়ে ওকে উপরে তোলা হয়, যাতে মনে হয় যে ও হাওয়ায় ভাসছে। সাতসুকি ওরা মূলত ওই রশিটাকে ধরে আছে এবং লিও ওর মতো মূলত সেই ডায়লগটা বলে যাচ্ছে। তো একটা সময় আমরা দেখি যে সেই রশিটা হঠাৎ করে ছিঁড়ে যায় এবং লিও সেই মাটিতে পড়ে যায়। তখন মূলত ওরা দেখে যে রশিতে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল এই কাঠে, এই কাঠটাই ভেঙে গেছে। টিচার বলে যে এখন না, আর একটু পরেই মূলত ওকে ছাড়া দরকার ছিল। জিমে বলে যে আমরা ছাইনি, এই কাঠটাই মূলত ভেঙে গেছে। তখন খুব জোরে একটা বজ্রপাত হয়। ওরা জানালা দিয়ে বাইরে দেখে এবং দেখে যে একটা গাছের উপর লাইটেনিংটা পড়েছে। আজিমে বলে যে নিশ্চয়ই এটা ওই সিঁড়ির অভিশাপ, এই কারণে এসব ঘটছে। কিন্তু লিও বলে যে আজকালকার ওয়েদারটা এরকম, এই কারণে লাইটেনিংটা পড়েছে। তো সাতসুকি বলে দুবার এত কাছে থেকে কোনো বজ্রপাত পড়া কিন্তু সাধারণ কোনো কথা নয়। কিন্তু লিও তবুও কোনো কিছু বিশ্বাস করে না এবং ও বলে যে আমি কোনো কিছু শুনতে চাই না, কালকে আমাদের প্রোগ্রাম, আমি চাই যেন সবকিছু ভালোই ভালোই কালকে যেন হয়। বলে ও সেখান থেকে চলে যায় আর কি। তো এর পরের দিন অর্থাৎ প্রোগ্রামের সময় মূলত আমানুজাকুকে একটা সেই বিড়ালের যেই ব্যাগ আছে না ওখানে লক করে রাখে। কিন্তু আমানুজাকু বারবার বলে যে আরে ভাই আমি কোনো কিচ্ছু করিনি, এখানে আমার কোনো হাত নেই। কিন্তু তবুও মূলত ওরা কোনো কথা শোনে না। অন্যদিকে মূলত পারফরমেন্স শুরু হয়ে যায় এবং সবাই মূলত ওই সাতসুকির ভাই ক্যাচিরোকে দায়িত্ব দেয় আমানুজাকুকে যেন ভালো করে যেন নজর রাখে। তো আমানুজাকু বলে যে যাও যাও, যাই কিছু করো না কেন ওই ঘটনা তো ঘটেই ছাড়বে। অন্যদিকে মূলত ওই যে একটা ডায়লগ ছিল না যে আমার আঙুল থেকে এখন রক্ত ঝরে পড়বে, সত্যি সত্যি মূলত সেই লিওর হাত থেকে রক্ত ঝরে পড়ে। কিন্তু লিও বলে আমি তো সেই রক্ত প্যাকেট নেইনি, তাহলে এটা কিভাবে পড়ছে। এখন মূলত লোকজন ভাবছে
যে বাহ কত সুন্দর অ্যাক্টিং করছে। ওদিকে ওরা সবাই মূলত চলে এসেছে। তখন মূলত হাজিমে দেখে আচ্ছা এটা কিরকম হচ্ছে, আমি তো লিওকে এখনো পর্যন্ত ওই রক্ত প্যাকেটটা দেয়নি, এই তো এটা তো আমার হাতে, তাহলে রক্তটা কিভাবে পড়ছে। তখন হাজিমে বলে আচ্ছা এমন না তো যে এই রক্তটা ওর আসল রক্ত আর এটা ওরই রক্ত। তখন সবার খেয়াল আসে যখন আমানজকু বলেছিল যখন সবকিছু সত্যি সত্যি ঘটবে তখন তো মজাই এসে যাবে। অন্যদিকে লিওর শরীরটাও দুর্বল লাগতে থাকে এবং ওরা মূলত বুঝতে পারে যে এবার কিছু একটা করতেই হবে, কারণ যদি বেশি দেরি হয়ে যায় তাহলে হয়তো লিও আর নাও থাকতে পারে। এই কারণে ওরা আমানজাকুর কাছে যাবে, কারণ একমাত্র ওই ওদেরকে বাঁচাতে পারে। অন্যদিকে আমানজাকু বলে যে হেই ক্যাচিরো, তোমার কি মনে হয় আমি এরকমটা করতে পারি? আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন ক্যাচিরো মূলত খুব ইমোশনাল হয়ে পড়ে এবং ওকে মূলত ছেড়ে দেয়, কারণ আফটার অল ও একটা বাচ্চা, এই কারণে ও ইমোশনাল হয়ে পড়ে। যার কারণে ওরা মূলত আমানজাকুকে পায় না এবং ওরা মূলত ওর মায়ের বইটা দেখতে থাকে। আবার দিকে পিছে সেই ডেমনটা ছিল যেটা দেখতে লাইটের মতো এবং দর্শকেরা ভাবছে এটা মনে হয় লাইট। সাতসুকির বাবা ওদের ফ্যামিলির একটা ছবি ধরেছিল হাত দিয়ে। সাতসুকির মায়ের ছবিটা আমরা কেমন জানি অনেক জ্বলতে দেখি। পর সাতসুকি ওর মায়ের ডায়েরিটা দেখে যেখানে লেখা ছিল নভেম্বর 12, কুতামে ভূতকে আমি একটা মঙের তাবিজ দ্বারা বন্ধ করেছিলাম। এটা ছিল একটা পাথরের মূর্তি আর এ শুধু 4 নাম্বার সিঁড়িতে অবস্থান করে। ও এমন একটা ভূত যেখানে যা বলা হয় তাই ও সত্যি করে দেয়। হাজিমে বলে এই কারণে আমাদের ইচ্ছা পূরণ হয়নি, কারণ আমরা 4 সিঁড়ির ওখানে ছিলাম না। ওরা ওই পাহাড়ের কাছে যায় কিন্তু দেখে যে সিঁড়িগুলো সব ভেঙে নিয়ে যাচ্ছে। সাতসুকি বলে এই সিঁড়িগুলো কি আপনারাই ভেঙেছেন? লোকটা বলে আরে হ্যাঁ, গতকাল রাতেই আমরা ভেঙেছি, কারণ আজকে তো ওই প্রোগ্রাম আছে ওই স্কুলে, এই কারণে। সামনে মূলত কেচিরো একটা ওই মঙের মূর্তি দেখতে পায়। হাজিমে গ্লু দিয়ে ওই মূর্তির মাথাটা আবার লাগিয়ে দেয়। তো তখন আমানজাকু ওখানে আসে এবং বলে তোমরা এখানে কি করছো? তখন সাতসুকি বলে আমানজাকু আমাদেরকে সাহায্য করো, তুমি যদি এখন সাহায্য না করো তাহলে লিও এখন মারা যেতে পারে। তখন আমানজাকু বলে আমি কেন একজন ভূত হয়ে মানুষের উপকার করব। খুব সাহসের সাথে মোমোকো ওখানে আসে এবং বলে আমানজাকু তুমি কি সত্যি স্ক্রিপ্টের সমস্ত লাইন কি জানো? এরপর আমরা দেখতে পাই যে লিও সেই স্ক্রিপ্টটা বলছে এখনই আকাশ থেকে বজ্রপাত পড়বে এবং আমার গলা ভেঙে যাবে আর আমার সামনে যে থাকবে তাকে আমি আত্মাদের দুনিয়ায় নিয়ে যাব, এখানকার আত্মারা সারা জীবনের মতো কয়েদ হয়ে যাবে। তখন আমানজাকু বলে কি এরকম লাইন আছে, কেন আগে বলোনি এইসব? তখন মোমোকো বলে তাহলে তোমার কি হবে আমানজাকু, এবার কিছু জেনে থাকলে তাড়াতাড়ি বলো। আমানজাকু বলে যেহেতু এটা সিঁড়ি নিয়ে ঘটনা, তার মানে সিঁড়ির মাধ্যমেই এটাকে ধ্বংস করা যাবে। সাতসুকি বলে আচ্ছা ও স্টেজের যে সিঁড়িগুলো থাকে ওগুলোর কথা বলছে না তো? মোমোকো হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এবং আবার উঠে যায়। তখন বলে যে কি হয়েছে, এখানে আমরা কি করছি? ওরাও কেউ বুঝতে পারে না যে এটাই আবার কি হলো। তো ওদের হাতে সময় নেই, এই জন্য ওরা তাড়াতাড়ি যাচ্ছিল। এখন ক্যাচিরে বলে এই মোমোকো তুমি জানো তুমি কেবল না আমার অনেকটা মায়ের মতো করে কথা বলছিলে। তখন মোমোকো বলে হয়তো আমারও এরকম মনে হচ্ছে যে মিস কায়াকো এসেছিল আমার শরীরে। অন্যদিকে আমরা দেখতে পাই যেখানে মূলত মেয়েরা ভয় পেয়ে আছে ওরাও সেখানে আসে এবং বলে যে তোমরা ভয় পেয়ে আছো কেন? বলে যে আমরা তো রশি ধরেই নি, তাহলে কিভাবে লিও আকাশে উঠছে? সে আলোটা দেখতে পায় এবং বুঝতে পারে এটাই সেই কুতামে ভূত। বাইরে মূলত আকাশ একদম অন্ধকার হয়ে যায়, মানে একটু পর সে বজ্রপাত হবে এবং ওরাও রেডি স্টেজে ওঠে। তবে ওরা গায়ে কাপড় নিয়েছিল, এই জন্য কেউ ওদের দেখতে পায় না। এবং যখন লিও ওর বাকি ডায়লগগুলো বলছিল তখন ওরাও মূলত বলছিল কুতামে কুতামে তাড়াতাড়ি বন্দী হও বন্দী হও। এবং ফাইনালি ওরা সেই কুতামে ভূতটাকে একদম পুরো স্পিরিচুয়ালি একদম পুরো শুয়ে দিতে পারে। পর সমস্ত কিছু স্বাভাবিক এবং লিও খুব খুশি হয় এবং খুবই আনন্দিত হয় এবং ও ভাবতে পারে না যে ও এত সুন্দরভাবে পারফর্ম করতে পারবে। এবং আমরা দেখি ওর হাতটাও মূলত ঠিক হয়ে যায়, কারণ সমস্ত যে ভূতের কাণ্ড কারখানা সবগুলো শেষ হয়ে গেছে। বাবা মা সহ বাকি সবাই বলে যে বাহ খুব সুন্দর অ্যাক্টিং করেছে ও। তো ব্যাক স্টেজে মূলত ওরা বলে যে লিও এবার বুঝতে পারলে তো এইসব কিছু কি ঘটনা হয়েছে? লিও বলে হ্যাঁ এইবার আমি বুঝতে পেরেছি, আমার অ্যাক্টিংটা খুব ভালো হয়েছে, এই কারণে সবাই খুব হাতে তালি দিচ্ছে। ওরাও ভাবে যে হয়তো লিও কোনো কিছু বুঝতে পারেনি। তো যাই হোক তারপর টিচার বাকি স্টুডেন্ট আসে এবং লিওকে খুবই যাকে বলে কংগ্রাচুলেশন করে। ওর থেকে আমানজাকু বলে যে যাই হোক এবার থেকে আর কোনোদিন তোমাদেরকে আর কোনো সাহায্য করবো না।